আসসালামু আলাইকুম। আজ 10 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এরদোয়ানের সঙ্গে বেনজিরের সাক্ষাতের চেষ্টা, অতঃপর যা ঘটল। নিজ ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ মমতাজ। পদত্যাগ করেছেন ইসরায়েলের গাজা ডিভিশনের প্রধান। এবার বিস্তারিত। বাংলাদেশ পেরিয়ে এখন বিদেশের মাটিতে চলছে বেনজির ঝড়। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদ এখনও সপরিবারে তুরস্কের আঙ্কারায় অবস্থান করছেন। তবে সেখানে এক কাণ্ড ঘটিয়েছেন তিনি, জানিয়ে তার পরিচিত মহলে হইচই শুরু হয়েছে। কদিন আগে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতেরও উদ্যোগ গ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রটি জানাচ্ছে, ঘনিষ্ঠ ভাজনদের একজনের মাধ্যমে বেনজির আহমেদ তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন। সেখানে তিনি নিজেকে বাংলাদেশ সরকার কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা এবং নিজের অবস্থান তুলে ধরতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতেরও প্রত্যাশা করেন। যদিও তিনি সপরিবারে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন অনেক আগেই। তবে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিরা উদ্যোগী হওয়ায় বেনজিরের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশি কয়েকজন ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেনজিরের বিষয়ে নোটিশ করে রাখায় এই আবেদনটি গ্রাহ্য বা আমলে নেয়নি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সূত্রটি আরও জানাচ্ছে, তুরস্কে নিজেকে নিরাপদ ভাবছেন না বেনজির। সে কারণে তৃতীয় কোনো রাষ্ট্রে চলে যাবার পথ খুঁজছেন তিনি। ইতোমধ্যে কানাডা বা অন্য কোনো নিরাপদ রাষ্ট্রে চলে যাবার পরিকল্পনা করেছেন তিনি। গত কয়েকদিন আগে চাউর হয় যে বেনজির আহমেদ ভোল পাল্টে সরকার বিরোধী অবস্থান নিতে পারেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে রাজনৈতিক কারণে নিপীড়িত হিসেবে তুলে ধরে বহির্বিশ্বে সুবিধা আদায় করতে চান। কোনো বিশ্লেষক বলছেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে রংধনু গ্রুপের দ্বন্দ্ব না হলে বেনজির সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করত না দৈনিক কালের কণ্ঠ। দুই ব্যবসায়িক গ্রুপের দ্বন্দ্বের কারণে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে একে অপরের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে বেনজিরের দুর্নীতির খবর প্রকাশ হলেও এর মধ্য দিয়ে সাধারণ মানুষের ব্যাপক লাভ হয়েছে। তারা এরকম একজন সাবেক আইজিপির সম্পর্কে গোপন তথ্য জানতে পারল। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির অভিযোগের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন ইসি। ভাইদের এনআইডির তথ্য পরিবর্তনে সুপারিশ করার অভিযোগ রয়েছে আজিজ আহমেদের বিরুদ্ধে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, বিষয়টি তদন্ত করার জন্য ইসির একজন যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির অভিযোগটি প্রকাশ্যে আসলে ইসি বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। জানা যায়, আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিস আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান, আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজিল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ রয়েছে। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের সেনা প্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এর আগে 4 বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ছিলেন তিনি। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত 21 মে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা। তিনি বলেন, গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর 75তম প্লাটিনাম নিয়ে। একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং। এটা তো হওয়া উচিত না। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতা, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে ফোকাসে রেখে কথা বলেছিলাম। আপনারা ওখানে বেনজির আজিজকে বারবার ঠুকিয়েছেন। এটা তো প্রথম না। প্রায় দেখি আমি কিছু বললেই ওই দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না। খুবই দুর্ভাগ্যজনক এটি।
এবার ভারত প্রসঙ্গ। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর মোদী টানা 3 বার ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন। তবে মোদীর প্রধানমন্ত্রী হওয়াকে ভালোভাবে নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর শপথের দিন নিজ ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ খবর দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার সরকারকে মমতা চিটিংবাজি বলে মন্তব্য করেছেন। মমতা বলেছেন, চিটিংবাজি করে কেন্দ্রে সরকার হয়েছে, এর বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনে রোববার সন্ধ্যায় শপথ গ্রহণ ছিল মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার। নানা রকম কারচুপি এবং অন্যায় পথে মোদী পুনরায় সরকার গঠন করেছেন বলে মন্তব্য করেছেন তৃণমূলের ওই নেত্রী। তার মতে, বারবার বলা সত্ত্বেও ভোটের সময় অন্যায় রুখতে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এসবের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন মমতা। কালীঘাটে শনিবার দলের সাংসদ, নেতা ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকেই তৃণমূল নেত্রী এই প্রশ্নে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করেছে মোদী। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে প্রধানমন্ত্রীর আসন মোদীর ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন মমতা। তার যুক্তি, দেশে এবারের রায় মোদীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই। মমতা কালীঘাটের বৈঠকের পরেই বলেছিলেন, এত বড় হারের পরে মোদীর উচিত ছিল প্রধানমন্ত্রী পদ অন্য কাউকে ছেড়ে দেয়া। প্রসঙ্গত, তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী, কিন্তু তৃণমূল নেত্রীর ঠিক করে দেয়া অবস্থান মেনেই সুদীপ বা দলের অন্য কোনো নেতাই ওই অনুষ্ঠানে যোগ দেননি। এবার জানাবো আবহাওয়ার খবর। দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। তবে সারা দেশে গরম কমে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কয়েকদিন ধরেই দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় রোববার দেশের সর্বোচ্চ 38.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর আজ সোমবার হবিগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, সারা দেশেই সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কয়েক বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যদিও খুলনা বিভাগ সহ দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত, যা মঙ্গলবার দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর দিন বুধবার দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। হবিগঞ্জে সোমবার সকাল 9টা পর্যন্ত দেশের সর্বোচ্চ 66 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতেও। এছাড়া দেশের বেশ কিছু স্থানে ঝড় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি কখনোই ভেঙে পড়বেন না। শেষে কি হবে তা আপনি আমি কেউই জানি না, কারণ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং ঘুরে দাঁড়িয়ে অতীতকে ভুলে গিয়ে নতুন উদ্যমে আজ থেকে প্রচেষ্টা চালানো শুরু করুন। মনে রাখবেন, আপনার নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে টানেলের শেষ প্রান্তে আলো আসবেই। আর আপনি যদি অতীতকে ভুলে সাফল্যের দিকে এগিয়ে যাবার প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে ছোট ছোট হলেও সাফল্য আসবে। সুতরাং আসুন আজ থেকে আবারও ঘুরে দাঁড়াই, হতাশা ভুলে যাই, অতীত ভুলে নতুন সাফল্য যাত্রার ইতিহাস তৈরি করি। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকার নুসৈরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে 274 ফিলিস্তিনি হত্যা করে 4 বন্দীকে উদ্ধার করেছে ইসরায়েল। এ সময় তারা মার্কিন নাগরিক সহ 3 বন্দীকেও হত্যা করেছে বলে এক ভিডিও প্রকাশ করেছে হামাস। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যাতে বলা হয়েছে, হামাস আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে যে ইসরায়েলি বাহিনী একটি সামরিক অভিযানে 274 ফিলিস্তিনিকে হত্যা করার সময় এক মার্কিন নাগরিক সহ 3 বন্দীকেও হত্যা করেছে।
এতে আরও বলা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি হামাস, তবে ভিডিওটিতে মুখে সেন্সর বার ব্যবহার করে লাশ তিনটি অস্পষ্ট করে দেয়া হয়। ভিডিওতে আরও বলা হয়েছে, আমাদের বন্দীদের মুক্তি না দিলে তোমাদের বন্দীদের মুক্তি দেয়া হবে না। হামাস প্রাথমিকভাবে বলেছে যে শনিবার ইসরায়েলি বাহিনী কয়েকজন বন্দীকে হত্যা করেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছে যে খবরটি ডাহা মিথ্যা। গাজার নুসরাত ক্যাম্পে ইসরায়েলি কমান্ডোরা বোরকা পরে এবং ত্রাণবাহী গাড়িতে করে প্রবেশ করেছিল বলে জানা গেছে। আরব মিডিয়া আউটলেটগুলোতে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। সৌদি মালিকানাধীন আশারক সংবাদ চ্যানেলে স্থানীয় অধিবাসীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর ইউনিটের সদস্যরা ম্যাট্রেস বোঝাই একটি সাদা গাড়িতে ক্যাম্পে প্রবেশ করেছিল। এই ইউনিটের কয়েকজন সদস্য ছিল নারী, তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে। তারা আরও জানায়, তারা নুসেইরাতের বাজারের কাছে একটি স্থান ভাড়া করেছে। ওই স্থানের কাছেই নেয়া আরগামানি নামের পণবন্দি আটক ছিল। সেখান থেকে প্রায় 200 মিটার দূরে আরেকটি ভবনে অপর 3 বন্দী ছিল। ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট জানায়, ইউনিটটিতে যারা আরবদের মতো দেখতে তাদের নিয়ে গঠিত ছিল। এই বিশেষ বাহিনীটি ফিলিস্তিনি এলাকায় কাজ করতে বিশেষভাবে দক্ষ। তাদের মধ্যে স্থানীয় আরব এবং সাবলীলভাবে আরবি বলতে পারে এমন লোক রয়েছে। জানা গেছে, ইউনিটটি গাজায় যুক্তরাষ্ট্রের সম্প্রতি নির্মাণ করা অস্থায়ী জেটির কাছাকাছি এলাকা থেকে এসেছিল। ছদ্মবেশে থাকা ইসরায়েলি কমান্ডোরা তাদের বহনকারী গাড়িটি থেকে বের হয়ে 2টি গ্রুপে ভাগ হয়ে যায়। তারা পণবন্দীদের আটক থাকা ভবন দুটির দিকে এগিয়ে যায় অভিযানের প্রস্তুতি হিসেবে। প্রত্যক্ষদর্শীরা আশারককে জানায়, একটি ত্রাণ ট্রাকে করে ইসরায়েলি বিশেষ বাহিনীর আরও কিছু সদস্য সেখানে প্রবেশ করে। ইসরায়েলি বাহিনী অবশ্য এই অভিযানের সময় ত্রাণবাহী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেছে। পৃথক এক প্রতিবেদনে নুসরাত ক্যাম্পের এক অধিবাসী সৌদি নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়াকে জানায়, তিনি হামাসের সামরিক ইউনিফর্ম, হেলমেট এবং ব্যাজ পরা লোকদের তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখেছেন। ফলে প্রাথমিকভাবে মনে হয় তারা হামাসের সদস্য, কিন্তু পরে বোঝা যায় তারা ছিল ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্য। তিনি জানান, তার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করা হয়, প্রতিটি দিকেই গুলি করা হয়। হামাসের সাথে সংশ্লিষ্ট ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামি আব্দু জানান, ইসরায়েলি বাহিনী আবদুল্লাহ আল জামালের বাড়িতে প্রবেশের জন্য মই ব্যবহার করে। তার বাড়ি থেকেই 3 জনকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেয়। অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করে। ইসরায়েলি নির্বিচার হামলায় প্রায় 300 ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনীর 134তম ফায়ার ফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। এর আগে নেতানিয়াহু সরকারের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। খবরে বলা হয়েছে, রোববার নিজের পদত্যাগের ঘোষণা দেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড। তিনি তার পদত্যাগের বিবৃতিতে বলেছেন, গত 7 অক্টোবর গাজা সীমান্তবর্তী সম্প্রদায়ের মানুষকে রক্ষায় আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা পালন করতে আমি ব্যর্থ হয়েছি। নিজ নিজ অংশের জন্য সবাইকে দায় নিতে হবে এবং 143তম ডিভিশনের প্রধান হিসেবে আমি আমার দায় নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ডই একমাত্র কর্মকর্তা নন যিনি 7 অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। এর আগে গত এপ্রিলে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তরের তৎকালীন প্রধান আহরন হালিফা একই দায়ে পদত্যাগ করেছেন। এদিকে হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আরও 3 জিম্মি নিহত হয়েছে। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে অভিযানের সময় এক মার্কিন নাগরিক সহ ওই 3 জন নিহত হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করার জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টজ। রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনি গ্যান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এর কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।